বলেন তো উর্দু সাহিত্যের সবচেয়ে শক্তিশালী লেখক কাকে বলা হয়? সাদাত হোসেন মান্টোকে। আজকে সাদাত হোসেন মান্টোর মৃত্যুবার্ষিকী। এই সাদাত হোসেন মান্টো যে উর্দু সাহিত্যের সবচেয়ে প্রতিভাবান বা সবচেয়ে সমাদৃত সাহিত্যিক, সেই বেটা যখন তার স্কুল লাইফ বা তার একাডেমিক লাইফ চলছে, ওই সময়ে উর্দুতে সে ফেল করছে। সো যদি কখনো ফেল করেন বা কোনো বিষয় উইক থাকেন, তার মানে এই না যে আপনার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে, আপনি অন্য কোনো দিক দিয়ে আগাইতে পারবেন না। সো আজকে এই মহানই বলবো, একই সাথে আবার তার গালিও দিতে ইচ্ছে করে, বা তার নামটা এরকম যে সালাম মান্টো, মানে মজা আছে এটার মধ্যে একটা। আমি নিজের প্রতি একটু বিরক্ত গজব হোসেন মান্টোর যে গল্প সমগ্র, আমার পেছনের যে বইগুলো দেখতেছেন, এগুলার অনেক লম্বা ছিল, উচ্চতায় অনেক বেশি ছিল, আর অনেক বই ছিল, এগুলো আমি বেশিরভাগ বাড়িতে পাঠিয়ে দিছি। তার মধ্যে মান্টোর যে সেই গল্প সমগ্র সেটাও চলে গেছে। সো আমি বইটা হাতে নিয়ে বলতে পারতেছি না, আই এম সো সরি। মান্টো সে একই সাথে বোহেমিয়ান জীবন সে যাপন করছে। দেশভাগ 1947-এর সময়ে কিংবা তার আগে পিছে যে দেশভাগের যে ক্ষত আর লেখার মধ্যে খুব খুব মানে গভীরভাবে স্পষ্ট আকারে আসছে। সে এভাবেই বলে, আপনি যদি আমার সময় জন্ম না নেন, তাহলে আমার গল্পগুলা পড়ুন। আমার গল্পগুলা পড়ার পরে যদি আপনি এটা সহ করতে না পারেন, তাহলে মনে করবেন যে এই সময়টাই অসহনীয়। তার গল্পের মধ্যে যেই ক্ষতগুলা আসলেই খুব মারাত্মক। ঠান্ডা গোশত, কালো সালোয়ার, খোলদো, এরকম অনেক চমৎকার সব গল্প লিখে গেছেন। 250-র মতো গল্প ছিল। তার জন্ম ছিল ভারতে এবং তার মৃত্যু পাকিস্তানের লাহোরে, এবং তার পূর্বপুরুষ ছিল কাশ্মীরি। হ্যাঁ, এবং সেটার জন্য খুব প্রাউড ফিল করতো। সাহিত্য হচ্ছে যে আমাদের সমাজের আয়না। আমাদের সমাজটা যদি খারাপ থাকে, তাহলে তার চিত্রটাও খারাপ আসবে, বা ওইটাই আসবে। সে তো গল্পকার ছিল, সে যেটা সমাজে বাস্তব যেটা দেখবে, সেটাই তার গল্পের মধ্যে নিয়ে আসবে। বাট সেই ক্ষেত্রে হয়তো যে নানাভাবে নানা সময় তাকে হতে আইনি মামলা মোকদ্দমার মধ্যে পড়তে হয়েছে, বা একজন আইনজীবী রাখার যেই অর্থ, সেই অর্থ তার ছিল না। সে অর্থ কষ্টে সবসময় ভুগত। অল্প বয়সে তার মৃত্যুবরণ করেন, এবং লিভার সিরোসিসে সাদাত হোসেন মান্টো মৃত্যুবরণ করেন। এই সময়টা যায়, যুগটা যায়, কালটা যায়, এটা বহমান থাকে। যেমন 24-এর জুলাই বিপ্লব হইলো, তার আগে করোনা হইলো, এই ঘটনাগুলো কিন্তু চলতে থাকে। কিন্তু দেখা হচ্ছে যে ওই সময়ে অনেকেই সাফার করে যায়, বা জিনিসটার সঙ্গে জাস্ট মানায় নিয়ে যায়। কিন্তু পুরা ঘটনাকে একটা পর্যবেক্ষণ শক্তি দিয়ে দেখা, বা পুঙ্খানুপুঙ্খ দৃষ্টি দিয়ে এটাকে সাহিত্যের মধ্যে হোক, লেখনের মাধ্যমে নিয়ে আসা, সেটা কিন্তু সবাই পারে না। 47-এর দেশ ভাগ নিয়ে এরকম খ্যাপাটে কয়েকজন লেখকের মধ্যে এই সাদাত হোসেন মান্টো ছিল। ইসমত চুদকাই কিংবা কৃষ্ণ চন্দর, যার লেখাগুলা পড়তে খুব দুর্দান্ত লাগে। সাদাত হোসেন মান্টো মহান গল্পকার। তাকে আমি দিল থেকে শ্রদ্ধার সঙ্গে তার কথা স্মরণ করি। বেহেশতেই থাকবে ইনশাল্লাহ। কজ অফ গল্পকাররা, বড় মানুষরা ছোটখাটো কোনো জায়গায় থাকে না। থেকেই ধর্মতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে স্বর্গ নরক বেহেশত দেখে। আমি মনে করি যে এই মানুষ সমাজের অন্ধযোগটাকে বা অন্ধকারকে আলো দিয়া, তার হারিকেন দিয়া কিংবা লণ্ঠন দিয়ে দেখায় দিতে পারে, সেই মহান ব্যক্তি। সো মান্টো ছিলেন অমন একজন। হয়তো তার জীবনটা অনেক বেখেয়ালে গেছে, আর এই মৃত্যুবার্ষিকীতে আমরা তাকে মন থেকে স্মরণ করি, তার জন্য দোয়া করি।